গল্পের নাম মাধবীলতা। মাধবীলতা তার নাম। মাধবীলতার যখন 12 বছর বয়স, তখন তার বাবা তার বিবাহ দিয়ে দেন। মাধবীলতার স্বামীর বয়স তখন 24 বছর। গরিব ঘরের বাপ আর দুটি সন্তানকে বাঁচানোর জন্য মাধবীলতার বিয়ে দিয়ে দেন। ছেলে 8 পাস, জমি জমাও মোটামুটি আছে কিছু। মাধবীলতার খেয়ে পড়ে বেঁচে থাকতে কোনো অসুবিধা হবে না ভেবে বাবা তাড়াতাড়ি বিবাহ দেন। মাধবী ওরফে মাধু তখন খুবই ছোট। ভালো খেয়ে পড়ে বেঁচে থাকবে বলে বিবাহ করছে বা বিবাহ দেয়া হচ্ছে, এটাই তার মনের মধ্যে আনন্দের বন্যা বয়ে গিয়েছিল। তার বান্ধবীদের অনেকেরই তখন বিয়ে হয়ে যাচ্ছিল, তাই মাধবীকে বিবাহ করিতে হইবে এটাই স্থির হলো। 10-12 জন এসে একদিন তাকে তার বর বিয়ে করে নিজের বাড়ি নিয়ে যায়। মাধবীকে শহর থেকে গ্রামের পরিবেশে মানিয়ে নিতে বেশ কষ্ট পেতে হয়। শহরে লোকজন অনেক, গ্রাম অনেক শান্ত স্থির, দিন যেন শেষ হয় না। স্বামীর ভালোবাসা ও সংসারের টানে মাধবী আস্তে আস্তে মানিয়ে নেয় এবং বিয়ের বছর 4 পরে মেয়ে সন্ধ্যার জন্ম হয়। সন্ধ্যার সময় মেয়ের জন্ম হয়েছিল বলে তার স্বামী মেয়ের নাম রাখেন সন্ধ্যা। 16 বছরের কিশোরীর মা হওয়া এক অন্য রকমের, যেন সদ্য দামি পুতুল নিয়ে খেলা করার মতো। বাবা ও মা মাধবীকে বাদ দিয়ে তাদের অন্য 2 সন্তানকে নিয়ে সংসার করছেন বেশ ভালোভাবে। মাধবীর মেয়ে হওয়ার সময় বাবা মা তার মেয়েকে একবারের জন্য দেখতে আসেন এবং মেয়েকে আশীর্বাদ করে চলে যান। তখন মাধবী তার বোনের বিয়ের কথা বললে মা জানান তার বোন অর্থাৎ মালতীর এখন সবে 14 বছর বয়স। এখন তার পড়ার বয়স, সে ক্লাস 9-এ পড়ছে। মাধ্যমিক পাশ করলে তবেই তার বিয়ে দেওয়া হবে। ভাইয়ের বয়স 12 বছর, সেও এখন ক্লাস 7-এ পড়ে। মা বাবা চলে যাবার পর মাধবী ভাবে যে মা বাবাকে সে বোঝাতে পারেনি যে তার 12 বছরে বিয়ে দেওয়া ঠিক নয়, আজ সেই বাবা মা বোনের জন্য কত ভাবতে শিখেছে। তাকে একবারের জন্য বাবা ও মায়ের মনে হয়নি যে বাচ্চা হবার সময় বা পরে একবার অন্তত মাধুরীকে বাপের বাড়ি নিয়ে আসি। মাধবী নিজের দুঃখ নিজের বুকে চেপে রেখে মেয়ে ও স্বামীকে নিয়ে সুখেই সংসার করছিল। এমন সময় নেমে আসে তার জীবনে চরম দুর্যোগ। মেয়ের যখন 2 বছর বয়স, তখন তার স্বামীর হঠাৎ হার্ট অ্যাটাক হয় ও এক হার্ট অ্যাটাকেই তার মৃত্যু হয়। সমস্ত শ্রাদ্ধের কাজ সে একা এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সাহায্যে সম্পন্ন করে। বাবা মা ভাই ও বোন এসে কয়েকদিন থেকে যায়। কোনো রকম সাহায্য করার কথা তাদের একবারও মনে হয় না। তারা বলেন যে তাদের তো মাধবীকে ও সন্ধ্যাকে রাখার বা খাওয়ানোর কোনো সঙ্গতি নাই, তার পক্ষে এই গ্রামে থাকাটাই ভালো। যা সামান্য জমি জমা আছে কাউকে দিয়ে চাষ করিয়ে মা ও মেয়ের চলে যাবে বলেই তারা চলে যান। মাধবী যেন চোখে অন্ধকার দেখে। তার 2 বছরের শিশুকন্যা আর স্বামীর 2 বিঘা জমি আর 2 চালার 2টি ঘর। আস্তে আস্তে শোক ভুলে মেয়ের মুখের দিকে তাকিয়ে তাকে বাঁচতে হবে, এই ভেবে সে বাড়ি থেকে বের হয়ে জমিগুলো চাষাবাদ করতে থাকে। প্রথমে সে কিছু বুঝতে পারে না। তাদের পাড়ার অনেক মেয়ে ও বউরা ছেলেদের সঙ্গে মাঠের কাজেও খুব ভালোভাবে পোক্ত ছিল। তাদের সংস্পর্শে সে সব কিছুদিনের মধ্যে শিখে যায়। স্বামী মারা যাবার পর মাধবীর যেন বয়সটা অনেকটা বেড়ে যায়। সে মেয়েকে লেখাপড়া শেখায়। তাদের সমাজে বা গ্রামে মাধ্যমিক পাশ মেয়েদের বেশিরভাগ মেয়েরই বিয়ে দিয়ে দেওয়া হয়। তাই সন্ধ্যার যখন 16 বছর বয়স, তখন সে পাশের গ্রামে একটি ভালো ছেলে দেখে তার বিয়ে দিয়ে দেয়। ছোট করে অনুষ্ঠান করে এবং বাপের বাড়ি ও স্বামীর বাড়ির কিছু জনের উপস্থিতিতে সন্ধ্যার বিয়ে হয়। সন্ধ্যাও শ্বশুর বাড়ি চলে যায়। আত্মীয় স্বজনরা যে যার নিজের বাড়িতে ফিরে যায়। মাধবী আবার একা হয়ে যায়। মেয়ে ছাড়া তার জীবনে কিছুই ছিল না। তাই এই নিঃসঙ্গতা যেন তাকে কুঁড়ে কুঁড়ে খায়। রাতে তার ঘুম ভেঙে যায়, আর ঘুম আসে না। ঘরের বাইরে সে বেরিয়ে দাওয়ায় এসে বসে বসে কাঁদতে থাকে। এমনি করেই জীবন চলছিল। হঠাৎ পাশের বাড়ির সবিতা দিদি বলল, মাধবী, তুই বনগা অনাথ আশ্রমে কি একটা কাজ আছে, করবি? বাড়ি থেকে কাছে এবং তোর মাঝে মাঝে এসে চাষাবাদটাও করা যাবে, মাইনেও ভালোই দেবে। সবিতা দিদি নিজেই কাজটা করত, কিন্তু তার স্বামী পঙ্গু হয়ে বাড়িতে পড়ে রয়েছে, তাই সে ওই কাজটা করতে পারবে না। মাধবী বলল, আমি ভেবে দেখি দিদি, আমার মেয়ে জামাইকেও জিজ্ঞাসা করতে হবে, ওরা যদি বলে তাহলে করব।
তাদের গ্রামে মনসা পুজোর সময় মেয়ে ও জামাই কিছুদিনের মধ্যেই গ্রামে বেড়াতে আসে। সেই সময় মাধবী তাদেরকে সে বলে আশ্রমে কাজের কথাটা। জামাই শুনে খুবই খুশি হয়। সন্ধ্যা কিছু কথা বলে না। পরের দিন সকালে সন্ধ্যা বলে, মা তুমি কাজটা করো, আমরা তোমার সঙ্গে মাঝে মাঝে দেখা করে আসব। আর এ বাড়িতে তুমি একা থাকো, আমাদের চিন্তাও হয়। ওখানে তুমি অনেকজনের মধ্যে থাকবে, অনেকটা ভালো থাকবে। মেয়ে জামাই চলে যাওয়ার পর সবিতা দিদির সঙ্গে মাধবী কথা বলে এবং সবিতা দিদি তাকে নিয়ে একদিন আশ্রমে যাবে বলে চলে যায়। যথারীতি সবিতা ও মাধবীলতা বনগা আশ্রমে যায় এবং সেখানে মাধবীর কাজটার পাকা কথা হয়ে যায়। মাধবীকে 7 দিন পর কাজে যোগ দিতে হবে। তার মধ্যে তার মেয়ে ও জামাইকে জমি জমার কাজ সব কিছু বুঝিয়ে দিতে হবে। মনে খুব দুঃখ হয় মাধবীর। তার স্বামী বেঁচে থাকলে হয়তো এই কাজটা তাকে আর করতে হতো না। পরক্ষণেই সে ভাবে জীবনের অর্ধেক বয়সও সে এখনো পার করেনি, আরও কতদিন সে বাঁচবে তাই বা কে জানে। এইভাবে একা থাকার চেয়ে আশ্রমে অনাথ বাচ্চাদের সঙ্গে তার জীবনটা ভালোভাবেই সে কাটাতে পারবে এবং ধর্ম ও কর্মের মাধ্যমে সে বাকি জীবনটা কাটাবে ভেবে এই গ্রামের মায়া তার মন থেকে আস্তে আস্তে কাটিয়ে উঠতে থাকে। সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে মেয়ে ও জামাইয়ের থেকে বিদায় নিয়ে মাধবীলতা আশ্রমে চলে যায়। সেখানে সে ভালোই ছিল, বাচ্চাদের সঙ্গে তার ভালোই কাটছিল। বাচ্চারা তাকে মায়ের মতোই ভালোবাসতো এবং সেও বাচ্চাগুলোকে নিজের সন্তান স্নেহে লালন পালন করছিল। আশ্রমের অন্য সবার থেকে মাধবীলতা ছিল দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ। এইভাবে 4 বছর সেখানে কাজ করার পর মাধবীর জীবনের আবার মোড় ঘুরে যায়। সেখানে একটি ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়। বিদেশ ও দেশের বিভিন্ন জায়গার কয়েকজন মহারাজ তাদের আশ্রমে আসেন এবং তাদের বনগা আশ্রমের মহারাজকে বলেন যে দিল্লির 27 বা 184 নম্বর স্ট্রিটের আশ্রমের বাচ্চাদের দেখভালের জন্য একজন দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ মহিলা আমাদের দরকার। কথাবার্তা প্রসঙ্গে মহারাজ বলেন যে আমি বিগত 4 বছর ধরে দেখছি মাধবীকে, মাধবীই পারবে অত ছোট ছোট বাচ্চাগুলো দেখভাল করতে। মহারাজ মহাশয় মাধবীকে কন্যা সম স্নেহ করতেন। আজকাল তার শরীরের অবস্থা খুব একটা ভালো থাকে না। তিনি মারা যাবার পর মাধবীর কি হবে এই ভেবে চিন্তিত হন। আজ যখন মহারাজ এই কথাটা শুনলেন তখন ভাবলেন মাধবীর বাকি জীবনটা ভালোই কাটবে। মাধবীর চিন্তা থেকে তিনি মুক্ত হতে পারবেন। মহারাজ মাধবীর সঙ্গে কথা বলেন। মাধবী কেন জানি না রাজি হয়ে যায়। অজানা এক জীবনকে সে কিছু না ভেবেই স্বাগত জানায়। পিছনের কোনো টান যেন আর তার নেই। এই আশ্রমের বাচ্চাদের সঙ্গে থাকতে থাকতে তার এই উপলব্ধি হয়েছে যে জীবনে সে 12টা বছর বাবা মার সঙ্গে সংসারের মধ্যে সুখে দুঃখে কাটিয়েছে। কিন্তু যে বাচ্চাগুলো সদ্যজাত, তারা বাবা মা সংসার হারিয়ে এখানে আসে, সে তাদের মাতৃস্নেহ দিয়ে বড় করে তুলবে। হাজারো সন্ধ্যা যেন রাতের গভীরে হারিয়ে না যায়, তারা যেন ভোরের আলো দেখতে পায়। সেই জন্য মাধবী তার জীবনকে উৎসর্গ করে দেয়। গল্পটি এখানেই শেষ হলো। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।